সম্মানিত দর্শক, নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি আয়োজন চলমানে আপনাদেরকে আমি মাসুদ ইমরান মান্য জানাচ্ছি স্বাগত। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে তেল গেল ফুরাইয়া। আমরা কেবলমাত্র জ্বালানি তেল নিয়েই কথা বলবো না, এটা একটি মেটাফরিক্যাল অবস্থান যেখানে রাষ্ট্রের আর কোথায় কোথায় কীভাবে তেল ফুরিয়ে যাচ্ছে তার উপর আলোকপাত করব। এবং এ বিষয়ে ডিটেল আলোকপাতের জন্য আমাদের সাথে আছেন এম এ আজিজ, জ্যেষ্ঠ সাংবাদিক, এবং আরও আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত। আমাদেরকে আপনারা দেখতে পাবেন ইউটিউবের পেজে এবং ফেসবুকেরও পেজে, দু জায়গাতেই আমরা লাইভে আছি। আপনারা আমাদের স্ক্রিনের উপরে যে দেখা যাচ্ছে, অ্যাড্রেস দেখা যাচ্ছে, সেই অ্যাড্রেসে লগ ইন করলেই আপনারা পেয়ে যাবেন আমাদেরকে লাইভে। আমরা এখন আলোচনায় ফিরে আসি। তেল গেল ফুরাইয়া। আমার প্রশ্ন হচ্ছে, কোথায় কোথায় ফুরাইলো তেল? আমরা এই প্রশ্নটা প্রথমেই যাব এম এ আজিজ, জ্যেষ্ঠ সাংবাদিক। ধন্যবাদ আপনাকে। সরকার প্রথম থেকেই বলছে তেল ফুরায় নেই, তেল সবসময় মজুদ আছে, কিন্তু লাইন পেট্রোল পাম্পের সামনে 4-5 কিলোমিটার। এখনও শুনি যে এখন তেল আবার এমন হয়ে গেছে পেট্রোল পাম্প থেকে তেল উধাও হয়ে যায়, তেল দেয় তেল উধাও হয়ে যায়, অর্থাৎ গোয়েন স্টক তারা মজুত করে। আবার দেখা গেছে যে তেল আনতে যায়, আনতে যাওয়ার পরে তেল নেওয়ার পরে যতটুকু দেয় দিয়ে ঘুরে এসে আবার লাইন ধরে, ঘুরে এসে আবার লাইন ধরে, ধরে ধরে তেল নেয়। আবার এও শুনেছি যে তেল নিলে যিনি তেল দেন পেট্রোল পাম্পের, তাকে কিছু বকশিস দিলে বাড়ে, যত বকশিস দেবেন পরিমাণ তত বাড়ে, এভাবে হয়। তো আমার কথা হচ্ছে যে তেলটা কেন এই পরিস্থিতিতে তৈরি হলো? তেলটা এখন মোটামুটিভাবে ভেজিটেবল হকার আছে না, এই টাইপ হয়ে গেছে, যে পারতেছে সেই মজুত করতেছে। এখন ধরেন পাঠাও যেগুলো আছে না, এই যে মোটরসাইকেল, তারা তো ধরেন 100-120 টাকা 150 টাকায় খেপ মারে, গেলেই আবার চান্স পাইলে ধরে। যেমন আজকে এক পাঠককে জিজ্ঞেস করছি, তেল আনতে তো একবেলা যায়, তো আমরা কি করব, ডাবল দাম চাই। আবার করলাম যে তোমরা তো এই কাম করো, তো মাথা নিচু করে রইল। অর্থাৎ তেল একবার নিয়ে ওরা আবার যায়, যা 100 টাকা ধরা দিলে পায়। এখানে কি মানে এম এ আজিজ, একটা জিনিস মনে হয় না যে এই যে তেল আনার জন্য যে 6 ঘন্টা 7 ঘন্টা দাঁড়িয়ে থাকে, তার ভিতর গাড়ি স্টার্ট দেয়, গাড়ি বন্ধ করে, একজন ড্রাইভার বলে তাতে প্রায় 5-6 লিটার তার তেল পুড়ে যাচ্ছে। হ্যাঁ, তো মানে এই যে বিষয়গুলো ঘটছে, আর তেল কি শুধু গাড়ি চালানোর জন্যই দরকার, নাকি রাষ্ট্রের যে অর্থনীতির চাকা সেইটাও ঘোরানোর জন্য খুব জরুরি? এই বিষয়ে আপনার কাছে আমি আসবো আজিজ, এম এ আজিজ। তার আগে আমি যেতে চাই অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকির কাছে। মানে শুধু কি আমরা দেখছি যে লাইনে দাঁড়িয়ে আছে মানে গাড়ি নিয়ে বা মোটরসাইকেল নিয়ে, এইটাকেই আমরা খুবই নোটিস করছি, কিন্তু রাষ্ট্রের তেল কি শুধু এই গাড়ি আর মোটরসাইকেল চালানোর জন্য জরুরি, নাকি আরো অনেক কাজের জরুরত আছে? আপনি সাবজেক্ট যেটা দিচ্ছেন আমার জন্য একটু জটিল বিষয়, কারণ আমি তেল বিশেষজ্ঞ না, তারপরে বলছি। এখানে তেলের অর্থটা দাঁড়ায় গেছে তেল মানে সংকট, অর্থাৎ তেল না থাকলে সংকট হবে না, হ্যাঁ, তেল থাকলে না থাকলে সংকট হবে। বিষয় হলো এইরকম। এখন এই সংকটটা কি? আপনি যদি তেল না থাকে বিদ্যুৎ হবে না, বিদ্যুৎ যদি না থাকে ইন্ডাস্ট্রি বন্ধ হবে, ইন্ডাস্ট্রি যদি বন্ধ হয় লোক বেকার হবে, আর লোক যদি বেকার হয় তাদেরকে ফ্রাস্ট্রেশন গ্রো করবে। আপনি কি করবেন তাদেরকে? এখন আসেন, সরকার বলছে কোনো জ্বালানির সংকট নেই। আচ্ছা, যদি জ্বালানির সংকট না থাকে তাহলে এত লম্বা লাইন কেন? এই প্রশ্ন তো সবার। সিম্পল। কেউ কেউ বলছেন বিরোধী দলের লোক রাজনীতি করে, তারা তেলের কথা বলে না কেন? বিরোধী দলের বলবো কেন? আমি দেখছি না, আমি বুঝি না সেই কথাগুলো। এখন মনে করেন জুলাই ঘটনা, তাতে যার মায়ের বুকটা খালি হয়েছে একমাত্র সে বুঝতে পারে সন্তান হারার বেদনা কি। কিন্তু আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, যারা ক্ষমতায় আসে আহরণ করছেন, তাদের কোনো সন্তান বা নাতি এইভাবে মারা যায়নি। এটা বুঝাইতে চাচ্ছি এই জন্য, ব্যথাটা আপনাকে ফিল করার জন্য ভিকটিম অফ দ্য সিচুয়েশন যদি না হন তাহলে এটা বুঝবেন না। এত বড় তেলের সংকট, কিন্তু যারা মুভ করতেছেন, পার্লামেন্টে যাচ্ছেন আসতেছেন, তারা যে সমস্ত গাড়িতে চলেন তাদের গাড়ি কিন্তু লিটারে
4-5 কিলোমিটার যায়, 4 কিলোমিটার যায়, জ্যাম পড়লে 3 কিলোমিটার যায়, যারা বড় বড় প্রাড়ো ব্যবহার করেন। তাদের তো কোনো সংকট নেই। আপনি দেশে যদি 300 প্লেট ভাত থাকে তাহলে 300 এমপি পাবে, কমায় আনেন যদি 40 প্লেট থাকে মন্ত্রী পরিষদ পাবে, আরও কমায় আনেন যদি 3 প্লেট থাকে প্রধানমন্ত্রী সবার আগে পাবেন। বিষয়গুলো কিন্তু এইভাবে। তাহলে তো প্রান্তিক মানুষের প্লেটে ভাত, আপনি প্রান্তিক মানুষের খোঁজ নিয়ে দেখেন, কারণ হচ্ছে যে 8 ঘন্টা 10 ঘন্টা লোডশেডিং চলছে, এটা কি আপনি জানেন? যেমন ধরেন যে আপনি শুধু তো টের লোডশেডিং পাচ্ছেন না। হ্যাঁ, কারণ হচ্ছে কি তেলের সাথে তো শুধু গাড়ি চলবে না, আমাদের আমি তো সেটাই অনেকগুলো বললাম, মানে প্রোডাকশন, আপনি সবকিছু কলাপস হচ্ছে তো। তেল না থাকলে বিদ্যুৎ থাকবে না, বিদ্যুৎ না থাকলে ইন্ডাস্ট্রি বন্ধ থাকবে। ইন্ডাস্ট্রি মানে 6000 উৎপাদিত পণ্য আছে, এটাই তো বলছি। আর সহজ ভাষায় ইন্ডাস্ট্রি বন্ধ হবে, ইন্ডাস্ট্রি বন্ধ হলে শ্রমিক বেকার হবে, শ্রমিক বেকার হলে তারা মাঠে নামবে। আর এই যে ফ্রাস্ট্রেশন, এটাকে ক্যাশ করবে সরকার বিরোধী। সরকার নিয়ে ইনডোরে কি করছেন? এই তেল মানে যে তুমি সংকট বলছি, ইনডোরে মানে হাউসে, পার্লামেন্ট হাউসে কি করছেন আপনি? পার্লামেন্ট হাউসে তো সংকট ক্রিয়েট করছেন। এই যে তেল মানে আমি সংকট বললাম, তেল না থাকলে সংকট, তা পার্লামেন্টেও তো সংকট আছে। 2/3 মেজরিটি পাওয়ার পর আপনি সব কিছু উপেক্ষা করছেন, তাটা সংকট। তার মানে কি? ঘরে জ্বালা বাইরে জ্বালা, ভিতরে সংকট বাইরেও সংকট। জিনিসটা কিন্তু ইজি না। আমরা যত ইজি মনে করতেছি বিষয়টা কিন্তু অত ইজি না। আপনি দেখবেন যে আপনি যত বড় সৎ লোক হন, ইমানদার টার্ম আনলাম না, এটা অ্যারাবিক টার্ম, যে ইসলামী টার্ম, আপনি সৎ লোক, প্রচণ্ড সৎ লোক, কিন্তু আপনি যদি দেখেন যে আপনার পকেটে টাকা নাই এবং আপনার বাচ্চা দুধের জন্য চিৎকার করতেছে, আপনি কিন্তু বাইরে এসে হাত পাতবেন, কেউ না দিলে চুরি করবেন। এটার মানে হচ্ছে এই সিচুয়েশন। এইটা আপনাকে ট্যাকেল করতে হবে। আপনার যদি মানে চট করে বলে ফেলেন বিশ্বে দাম বেড়েছে, ভালো কথা, বিশ্বে দাম বেড়েছে, সেটা তো আমি দেখবো না। কারণ এই যে অনেক সন্তান যখন বাবাকে বলে বাবার ক্যাপাসিটির বাইরে, বাবা কিন্তু আপ্রাণ চেষ্টা করে, আমি কিন্তু চেষ্টা দেখছি না। আমার কথাটা আমি বুঝাইতে পারছি? হ্যাঁ, আমি তো আপনাকে চেষ্টা দেখছি না। আপনার চেষ্টাটা দেখলে বুঝতাম যে ইয়েস ইউ আর ট্রাইং। আপনি যার যেটা নয় সেটা পার্লামেন্টে কথা বলতেছেন, যার যার পেরিফেরি, যার যার জুরিডিকশন বাদ দিয়া আপনি কথা বলছেন। আমার কথা, আমি চেষ্টাটা দেখতে চাই। আমার এখন পর্যন্ত চোখে সেটা পড়েনি, শুধু ডায়লগ, জ্বালানি সংকট, আচ্ছা সংকট নাই। এখন আসেন মূল্য বৃদ্ধি করলে কি হবে? কালকে যদি দেখি যে মূল্য বৃদ্ধি করলে জ্বালানি সংকট নাই, ইট ইজ নট কারেক্ট। কারণ আপনি যদি মূল্য বাড়ায় দেন, তাহলে যদি কেউ ক্রয় ক্ষমতার বাইরে 25% 30% লোক চলে যাবে, তখন তারা তেল এমনিই কিনবে না, তখন আপনি দেখবেন পাম্পে তেল অ্যাভেলেবেল। তার মানে কি? আপনি তাহলে এটাকে আর্টিফিশিয়াল ক্রাইসিস কিনা? আর্টিফিশিয়াল ক্রাইসিস যদি না হয়, যদি ক্রাইসিস না থাকে, তাহলে দাম বাড়ারও তো প্রশ্ন ওঠে না। সেটাই। এখানে খুবই মজার একটা জিনিস আপনি বলেছেন, যেটা আমরা আসলে এম এ আজিজের কাছে যেতে চাই। যেমন ধরেন আমরা বলছি জ্বালানি তেল, মানে চুলা জ্বালাতেও আমাদের লাগবে, কিন্তু উপরে মাছ ভাজতেও তেল লাগবে, যেটা হচ্ছে আমাদের ভোজ্য তেল, তারও কিন্তু দাম ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। না, আপনি তেল বললে কথাটা আসবে না। যেমন জ্বালানি জীবন এবং জীবিকার লাইফলাইন। হ্যাঁ, জ্বালানি ছাড়া সব অচল, এক কথায়। এখন প্রশ্ন হলে জ্বালানির ভাগ আছে, যেটা রাজ্জাকি বলার চেষ্টা করলো, এটা হলো স্তরে স্তরে ভাগ আছে। আপনার প্রত্যেকটা স্টেজে, এই যে এখনো জ্বালানি দরকার, এই যে বিদ্যুৎ দরকার, জ্বালানির অংশ। কিন্তু আমাদের দেশে যেটা হয়ে গেছে, যে ধরেন পেট্রোল এবং অকটেন, আমাদের ক্রুড অয়েল আসে, আমাদের গ্যাসের বাই প্রোডাক্ট হিসাবে আমাদের দেশে বরাবরই আমাদের যে ডিমান্ড ছিল পেট্রোল এবং অকটেনে, এটা পূরণ হতো। এখন পরিশোধন কম হচ্ছে, যার ফলে অল্প কিছু গত 2 দিন ধরে ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়ে গেছে। তো এটা তারপরেও সরকার পক্ষ থেকে যখন বলে, আমি দেখলাম জ্বালানি মন্ত্রণালয় থেকে বলল, এক জয়েন্ট সেক্রেটারির মাধ্যমে বলা হলো 2 মাসের তেল মজুত আছে। আপনি বলেন আমার ভিতরে রিয়াকশন হবে না? অকটেন এবং তেল, আপনি দেখেন গ্যাস কিন্তু আগের মতো লাইন দিয়ে গাড়ি নিচ্ছে। ডিজেল সংকট আছে, ডিজেলের সংকটটা সাধারণত বাস ট্রাকে ব্যবহার করে কিছু, আর আপনি দেশের বাড়িতে সেচে ব্যবহার করে, আর মাছ ধরার জেলেরা ব্যবহার করে। মাছ ধরার জেলেরা ডিজেল পাচ্ছে না, জমিতে কিন্তু সেচ হচ্ছে না, এটা দেখেন। এই জন্য বলছে বাজার ব্যবস্থা এখন দেখেন সিজনের সময় হু করে দাম বাড়তেছে। কক মুরগি, পাকিস্তানি কক মুরগি আজকে ছাড় দিছে আমাকে, তার চেয়েও 420 টাকা কেজি। দেশি মুরগি হচ্ছে 700 টাকা কেজি।
ধারের কাছে যাওয়া যায় বলেন আপনি? তাহলে সেক্ষেত্রে আমার কথা হচ্ছে, যেমন ধরেন একটা খুব ভালো সংবাদ দিচ্ছে যে বলছে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি লোডিং এর সম্মতি মিলেছে, এবং যেটা ডিসেম্বর মাস, এই বছরের শেষ ডিসেম্বর মাসে অ্যাক্টিভ হতে পারবে লোড করলেও। আসলে সেইটা কি এই তেলের সংকটকে রিপ্লেস করতে পারবে? মানে আমি রাজ্জাকি ভাইয়ের কাছেই জানতে চাচ্ছি। তেলের সংকট আপনি তো সবকিছু তেল দিয়েই করবেন, অরিজিনটা আপনার তেল তো একটা বিশাল ব্যাপার। সারা পৃথিবী লড়াই করছে কিন্তু এই জ্বালানি নিয়ে। বড় বড় দেশ তার নিজের জ্বালানিটাকে স্টকে রাইখা অন্য দেশ, এটার ক্ষেত্রে রূপপুর ক্ষেত্রে তো পারমাণবিক বিদ্যুৎ, হ্যাঁ পারমাণবিকে তো আপনার মানে মূলত অন্য জিনিস দিয়ে জ্বালানি, মানে তার পাওয়ারকে গেইন না, করে। সেটা যদি পাওয়ার গেইন করতে পারে, সেটা তো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, যদি সেই যে পাওয়ারটা দিয়ে করবে সেটা যদি অ্যাভেলেবেল থাকে, তাহলে তো আপনি রূপপুর পাওয়ার সেন্টারটাকে চালু করতেই পারেন। আওয়ামী লীগ সরকারের এটা তো সময় অন্য কথা, কিন্তু পারবেন কিনা মানে সেই technique- পাওয়ার আসলে, যেটা আর কি আজিজ ভাই বললেন যে ওই যে আপনার না, যারা transmission- মাছ ধরছে আপনি বা কি- যারা কৃষক, তার জন্য আসলে না, আপনি কি খুব বড় রূপপুর সেটাই তো, আমি তো সেটা শুরুতেই কমিশন বল- থেকে ট্রান্সমিশন লাইন বসছে কোথাও? আপনার ওখানে বিদ্যুৎ উৎপাদন করলো, ঢাকায় পাবেন আপনার বাসায়? না, সেটা তো আপনার ন্যাশনাল গ্রিডে দিয়ে দেবে। ন্যাশনাল গ্রিডে দিবে, গ্রিডের ট্রান্সমিশন লাইন লাগাইছে কিনা? আগে আওয়ামী লীগের সময় সবসময় বলছি 47% বিদ্যুৎ কেন্দ্র আইডিয়াল বসে থাকে শুধু ট্রান্সমিশন লাইনের অভাবে। ঠিক ওটা আছে, কোন জায়গায় আছে জানি না তো। ঠিক আছে, মনে করেন আপনি বিদ্যুৎটা অ্যাভেলেবেল করলেন, ফর এক্সাম্পল বিদ্যুৎটা অ্যাভেলেবেল করলে আপনি ধরে নিন আমি বিদ্যুৎ দিয়ে পাইলেন, কিন্তু আপনি তেল দিয়ে এই যে বাকি যেটা চলবে সেটা কি করবেন? আপনি তাহলে কি সব গাড়ি বিদ্যুতে করে ফেলবেন? না, সেটা তো আমরা কিন্তু এটার বিশেষজ্ঞ না, আমি বারবার বলছি। হ্যাঁ, হ্যাঁ। এমন একটা সাবজেক্ট আপনি আনছেন যেটার জন্য আমরা না, অনুপযুক্ত। আমরা অন্য সাবজেক্টে যাব, হ্যাঁ, সেই জন্য আমি তেল বলছি, বিষয়ক। কিন্তু আমরা সংকট মানে তেল মানে সংকটে আমাদের কি কি পরিণতি হতে পারে সেটা আমরা না, আলাপ সেখানে করলাম। আমরা যাব। গতকালকেও দ্বিতীয় কথাটা আমরা চেষ্টাটা দেখি। রাজ্জাকি ভাই, গতকালকে আমরা একটা আলাপ করেছি, যেটা আসলে আজকে খানিকটা করব, মানে পুরোটা না। মানে সেটা হচ্ছে যে ধরেন পয়লা বৈশাখ শুরু হয়েছে যে কৃষক কার্ড দিয়ে, এবং কৃষকের মুখে হাসি, মানে মান্থলি তার কাছে 250 টাকার একটা আর 11টা সুবিধা সে পাবে, এরকম কিছু। এখন কথা হচ্ছে যে সার, কৃষকের জন্য তো প্রধান বিষয় সার। এখন মানে তেলও যেইখান থেকে আসে, যেই পথে, সারও তো ওই পথেই আসে। তাহলে কি হাসি ফিরবে? সার কারখানা তো বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। তো আপনি বলেন আমাদের সেফটি নেট আছে 90টা। আপনি এটা হলো সাধারণত জনতুষ্টি প্রোগ্রাম। আপনার সরকার তো প্রায়োরিটি ফিক্সড করবে। এই মুহূর্তে জ্বালানি সংকট হলে বাংলাদেশে 1 নম্বর ক্রাইসিস। 2 নম্বর ক্রাইসিস হচ্ছে সংসদ কেন্দ্র করে সমস্যা, বুঝলেন? কারণ এই যে বিরোধী দল মাঠে যাচ্ছে, এটা মানুষ শুনতে চায় না। মানুষ কিন্তু এই জ্বালানি নাই, এই লোডশেডিং, গ্রামে তো পুরা লোডশেডিং, ঢাকায় তো কিছুটা পাচ্ছেন, গ্রামে তো লোডশেডিং গ্রাম কেন বলছেন? আপনার জেলা শহরগুলোই নাই। এই জন্য আমি বলছি যে প্রায়োরিটি ঠিক করা। হ্যাঁ, এই প্রোগ্রাম আপনি বলেন উন্নত দেশে যারা ইনকাম বেশি করে তারা ট্যাক্স বেশি দেয়, যারা বেতন বেশি পায় তাদের কর্তন করে বেশি, বেকার ভাতা দেয়, প্রয়োজনে প্রণোদনা দেয়, সেফটি নেট দেয়, এটা ঠিক আছে, মানলাম। কিন্তু প্রায়োরিটিটাতে ঠিক করতে হবে। তো প্রায়োরিটি হচ্ছে আপনি কৃষক কার্ড দিলেন, কৃষক 2,500 টাকা পেল, তার তো দরকার এখন শেষ, আগে ফার্স্ট। সে যে ওইটিতে কাপড় কিনে শেষ করবে না বা খেয়ে শেষ করবে না, এটা নিশ্চয় থেকে টাকাটা বেহেতারে যাইতে পারে না। মানে আপনি আপনার তো- বলছেন মনিটরিং এন্ড ইভালুয়েশনের কথা। না, মনিটরিং ইভ্যালুয়েশন না। মানে আপনি ধরেন যখন দিলেন, যার তারপর তো monitor পেটে- evaluation শোনেন, করবেন। 30% লোক কিন্তু হতদরিদ্র হয়ে গেছে এখন, এবং গ্রামেই তারা বেশ বাস করে বেশি। আর কিছু আসে না, যে ব্যাটারি চালিত কিছু শ্রমিক আছে না, গার্মেন্টস শ্রমিক, এরা আছে। 3 কোটি লোক বেকার, বিশ্ব ব্যাংকের হিসাব। এই লোকগুলোকে যা টাকা দিবেন খেয়ে ফেলবে, আপনি খেয়ে ফেলবে। এই জন্য সোশ্যাল সেফটি নেট হচ্ছে বাড়তি একটা দেশ পরিচালনা করতে, আমি মনে করি প্রায়োরিটি লিস্টে শেষের দিকে আসা উচিত, প্রথম দিকে না। এখন বাংলাদেশে প্রথম দিকে হচ্ছে সবচাইতে জ্বালানি ক্রাইসিস। আমি মনে করব সরকারের ভুল পদক্ষেপের জন্য এই হিউম্যান ক্রাইসিস সারা দেশে বেশি না, রকম। সে যখন তার মানে ইস্তেহার ঠিক করেছিল, এটা আমি রাজ্জাকি ভাইয়ের কাছে যাবো, যে ইস্তেহার যখন ঠিক করেছিল তখন আসলে এই সংকটগুলো ছিল না, মানে আপনার নির্বাচনের আগে আগে। কিন্তু মানে আমাদের বর্তমান সরকার তার ইস্তেহারকে মানে মিট করতে যাচ্ছে, বারবার ইস্তেহারে সবকিছু করতে যাচ্ছে, কিন্তু আসলে
এই মুহূর্তে ইশতেহারের কাছে খুব বেশি যাওয়া জরুরি, নাকি আসলে যেটা প্রশ্নটা তুলেছেন আজিজ ভাই যে এই মুহূর্তে প্রায়োরিটি ঠিক করা জরুরি? না না, আপনি ইশতেহার তো আপনি বাস্তবায়ন করবেন, সেটা আপনার প্ল্যান আপনি করবেন, ভালো কথা, নির্বাচনী প্রতিশ্রুতি। প্রশ্ন হচ্ছে কৃষক কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, এটা কিন্তু নির্বাচনী ইশতেহারে তাদের ছিল। উদ্যোগটাকে আমি খারাপ বলছি না, কেন বলবো রে ভাই, আপনি যদি দিতে পারেন এ তো ভালো, হ্যাঁ সেটা তো অবশ্যই অবশ্যই। অফকোর্স ভালো, কিন্তু জিনিসটা না লজিক্যাল, যৌক্তিক, গ্রহণযোগ্য হতে হবে। কেমন মানে আপনি যে এখন দিচ্ছেন, আপনি বলতেছেন ট্রায়াল বেসিস দিব বা অমুক দিব তমুক দিব, আপনার বাজেটটার তো একটা ইয়ে লাগবে যে আমরা এইখান থেকে একটা বার্তা আমাদের কাছে থাকতে হবে, কি ওই খাতে থেকে কমাইয়া এইটুকু আনছি, ওই খাতে থেকে কমাইয়া এইটুকু আনছি, তারপর এইটা দিয়ে আমরা দিচ্ছি। আমাদের কাছে এই চিত্র কিন্তু নাই, এক, কারণ প্রত্যেকটা জিনিসের বাজেট করতে হয়। দুই, আসেন যেমন ধরেন খাল খনন, আপনি যদি আমি সহজ সরল ভাষায় বলি, জিনিসটা আমি ধরে নিলাম সুন্দর, এবং এই খাল খননের নামে যদি পানি থাকে ভালো। আপনি ওই ভেকুর ব্যবসা শুরু হয়ে গেছে অলরেডি, যে আপনি তো কোদাল দিয়ে মাটি কাটতে পারবেন না এই যুগে, না না না। কারণ আপনি একটা সময় যখন খাল খনন শুরু হয়েছে 40 বছর আগের কাহিনী, তখন কোদালে ছিল, আজকে তো আর সেই জায়গায় আমরা নাই। এখন আসেন, যদি আপনি খাল খনন করতে যান, তাহলে যেখান থেকে আপনি করেন এটা তো গিয়ে একটা নদীতে গিয়ে মিশতে হবে, ওখান থেকে পানি আসবে জোয়ার ভাটায়, আবার এই পানিটা এই দিক থেকে দুই পাশে আপনার সংযোগ থাকতে হবে নদীর সাথে, সো দ্যাট পানি আসবে যাবে। কথার কথা বলছি, এটার জন্য অফিসিয়ালি আমি এখন পর্যন্ত পাই নাই বার্তাটা যে নদী গবেষণা ইনস্টিটিউটের লোক কিংবা পানি উন্নয়ন কর্তৃপক্ষ, পানি সম্পদ মন্ত্রী এ দিয়ে একটা টিম বানানো হয়েছে, তারা বৈঠক করার পর খাল খনন শুরু করছে, এটা আমি পাই নাই, এই বার্তাটা আমি পাই নাই। না পাইলে আপনি কিভাবে শুরু করলেন, মানে করতেছেন যে এটা বিষয়টা কিভাবে, মানে এটা কারা করতেছে, কোন পাশ দিয়ে আইসা কোন পাশে গিয়ে দুই পাশে আমার পানিটা কিন্তু চলমান থাকতে হবে, তাহলে তো ব্লক ড্রেনেজের মতো হবে। হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট, মানে এমনকি কেটে মাটিটা কোথায় ফেলবেন আরো পরিকল্পনা। 3 নম্বর, এর জন্য একটা বিশাল বাজেট, এটা ফ্যামিলি কার্ডের চেয়ে অনেক বড় বাজেট লাগবে। তাহলে মানে আমার কথাটা কাজ ভালো আমি ধরে নিলাম, কিন্তু আমাদের তো আমরা সাধারণ লোক হিসাবে দেশবাসী যাতে নিশ্চিত হইতে পারে যে হ্যাঁ একটা ভালো কাজ, আপনি দেখেন এটা নিয়ে কোনো ওপিনিয়ন নাই, সাধারণ লোকের জিজ্ঞেস করবেন খাল খনন করে কি হয়, কিন্তু একটা কংক্রিট যদি আপনার কাছে ম্যাপ থাকতো, একটা চিত্র থাকতো, এই কমিটি বসে এইভাবে করে এই করবে, এই ডেভেলপমেন্ট হবে, আগামী 6 মাস আমরা এই জায়গায় পানি পাবো, প্লাস বাইরের পানিটা কিভাবে আসবে, বাইরের পানি বলতে গিয়ে যে বাঁধটা দিয়ে রাখছে, সেখানেও আমাদের একটা বিরাট আলোচনা দরকার। কারণ এটা কি হয়, ব্লাড চলাচল না করতে করতে ভেন শুকিয়ে যায়, আপনার সারা শরীরে ভেন শুকিয়ে গেছে। তো এই যে জিনিসগুলো, এই কারণে বলছি এখন কৃষক কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, এটা আলটিমেটলি ডিস্ট্রিবিউট করবে কারা, দল থেকে, আমি জানি না, নিশ্চয়ই ডিসি করবে না, ইউএনও করবে না, করবে দল থেকে। এটা ইউনিয়ন চেয়ারম্যানের কাছে পৌঁছে যেতে পারে ফর এক্সাম্পল। তো ইউনিয়ন চেয়ারম্যান যদি পৌঁছায়, ইউনিয়ন চেয়ারম্যান বা জেলা পরিষদের বলেন, সেটা কিন্তু এখন সব দলীয়ভাবে নিয়োগ দেওয়া হয়েছে। সুতরাং এটাই কোনো সন্দেহ নাই যে এই কার্ডগুলো চলে যাবে দলীয় লোকের কাছে, কারণ দলের লোক তো সব ধনী না, ওই গরিব লোকগুলোর ভিতরে এই গরিব লোকও আছে, এই দলীয় গরিব লোকও আছে। তো আমার কাছে এটা মনে হয় এরকম, আপনি যদি প্রোভাইড করার সিস্টেম ধরে নেন যে আপনি আপনার লোকগুলোকে সব প্রোভাইড করবেন, এইটা যদি সিস্টেম হয়, মানে আর কি আপনি যেটা বলছেন যে পরিকল্পনা খুব পরিষ্কার যেহেতু আমরা পরিকল্পনা পাই নাই, একটা রোড ম্যাপ পাই নাই, যেটা কিভাবে আমরা এই আলাপটা নিয়ে আরেকটু লম্বা করব, কিন্তু এটা ছোট্ট বিরতি নিব। আমরা এখন একটা নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান। ফিরে এলাম আবার চলমানে। আমরা তেল বিষয়ক আলাপে ছিলাম। আমাদের তেল গাছে ফুরিয়ে আমরা মনে করছি, আমরা যেই কারণে খাল কাটছি, সেই খালে যে পানি, সেটা হচ্ছে খালের জন্য তেল। তো সেই তেল আসলে আসে নদী থেকে। আজিজ ভাই, আমাদের নদীতে কি আসলে ঠিকঠাক মতো ওই পানির তেল আছে যেটা খালে আসবে? না, সম্ভাবনা নাই। কারণ হচ্ছে আপনি বলবেন যে গঙ্গা চুক্তি শেষ পর্যায়ে, তিস্তা সেই সারা জীবন থেকে ফাইট করা হচ্ছে, নর্থ বেঙ্গল শুকিয়ে যাচ্ছে, যমুনা পদ্মা সব মারা গেছে, নাই। বাংলাদেশের সবচেয়ে বড় নদী জানেন না, ইছামতি, সেই নদীটা কিন্তু পদ্মার থেকে আসছে। পদ্মা, এখন পদ্মা শুকিয়ে গেছে, বালু, গ্রীষ্মকালে বালু হয়। এখন ওই পদ্মা ব্যারেজ যে করছিল, যেটা গঙ্গা ব্যারেজ বলে, ওদের অংশে গঙ্গা বলে, আমরা পদ্মা, এই পদ্মাটা কিন্তু আসলে গ্রীষ্মকালে শুকিয়ে যায়।
অথচ আমাদের তো চুক্তি ছিল। হ্যাঁ, চুক্তি ছিল, পানি আসবে কোত্থেকে? পানি তো আসে না। পানি তো আপনার চুক্তি যদি রিনিউ করেন পানি তো পাবেন না, কারণ ভারতেই এখন গঙ্গা চুক্তির তার মানে ব্যাপারে কি বিরোধ। কেতাবে আছে, গোয়ালে নাই? নাই। তিস্তাতে আপনি দেখেন গজলডোবাতে চুক্তি আলোচনা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে আলোচনা হয়েছে। আলোচনা হওয়ার পরে বলা হয়েছে যে উপরে তো পানি সেই সিকিম থেকে আপনার তিস্তা তৈরি হয়েছে, হ্যাঁ, পাহাড় থেকে তৈরি হয়েছে, বহু কয়েক হাজার ফিট উপর থেকে। এটার উপরে কমপক্ষে 8 থেকে 12টা ব্যারেজ আছে। এই ব্যারেজ দিয়ে বিদ্যুৎ তৈরি করে, জলবিদ্যুৎ তৈরি করে এক। আর এইসব নদীর শাখা নদীর থেকে কমপক্ষে 30টা বাঁধ আছে। এখন ইন্ডিয়া একটা প্ল্যান নিছে যে প্রায় 40টা রিভার নিয়ে একটা রিভার লিঙ্কিং প্রজেক্ট করবে। তার ভিতরে গঙ্গা সহ তিস্তা সহ সব আছে। অর্থাৎ দেখছেনটা কি, পানি এখন তো চিৎকার করতেছেন, পানি এক ফোঁটাও পাইবেন না। তো পানি নিয়ে যে মানে পানি সব উড্র হয়ে যাচ্ছে, সব উড্র হয়ে কিন্তু যাচ্ছে। নির্বাচনের আগে এবং বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় বিএনপি একটা বড় জমায়েত করেছিল তিস্তার এখানে। না, জমায়েত করে তো কাজ হবে না। তার মানে তিস্তায় কি মানে শোনেন, এই সরকার তো তাহলে অনেক কনশিয়াস এই লেভেলে। তিস্তাতে পানি গ্রীষ্মকালে গজলডোবায় কোনো পানি আসে না। বাঁধ তো ব্যারেজটা তো লাস্ট ব্যারেজ, এই ব্যারেজে পানি আসে না। এখানে বলা হয়েছিল যে গজলডোবায় যে পানি সেটা 50-50 আলোচনা হয়েছিল। গ্রীষ্মকালে তো পানিই আসে না, আপনাকে দিবে কোথায় পানি? আর পশ্চিমবঙ্গ পানি ভাই এবার তো চুক্তি শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের পররাষ্ট্র না, মন্ত্রী সেটা যে হলো গেলেন, গঙ্গা। হ্যাঁ, গঙ্গা গঙ্গা। চুক্তি চুক্তি সেটাও শেষ কি হচ্ছে, কিছু চুক্তি আগালো? রিনিউ করে। পানি তো আসতে দিতে হবে, পানি তো ভারত আসতে দেয় না। কিন্তু আগে তো আপনি আন্তর্জাতিক আইন তো কেতাবে যা মানে ছিল না। তাও তো শেষ হয়ে যাচ্ছে। না, আন্তর্জাতিক যে আইন আছে, হ্যাঁ। যেটাতে এই আইন তো ভারত মানছে না। উজানের জায়গাগুলো একটা দেশ থেকে আর একটা দেশে যে নদী আসে সেটা হলো আন্তর্জাতিক নদী, সেই নদীতে বাদ দিতে পারবে না, পানি ডাইভার্ট করতে পারবে না। সেটা তো ভারত করছে। আপনি তো সেটাকে আমরা চেক দিতে পারছি না। বড় দেশ, তার সাথে তার চেক দিতে পারতেছে না। এই তিস্তার পানি পুরোটা আটকাইতে, পুরাটা উড্র করে, পুরাটা উড্র করতেছে। আপনি তিস্তা চুক্তি করে কি লাভ করবেন? পানি তো নাই। আমার মূল কথা হচ্ছে পানি তো নাই। গঙ্গাতে ব্যারেজে গঙ্গা চুক্তি তাহলে খাল রিনিউ কেটে করবে, কি হবে? পানি তো নাই। হ্যাঁ, পানি তো নাই, পানি তো এটা আসতেছে না। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমার পানি নাই তো খাল কাটবেন, সেখানে পানি কোত্থেকে আসবে? এগুলো নিয়ে অনেক বড় প্রশ্ন, বড় কথা, কিন্তু আজ অধিকার যাব না। কিন্তু আমরা যেহেতু তেলে ছিলাম, আমরা একটু তেলেই থাকবো, যেহেতু সামাজিক পরিসরে মানে তেল নিয়ে 100 বছর আগেও কিন্তু মজার মজার সব স্যাটার লেখা হয়েছে। ধরেন তেল কিভাবে দিতে হয়, কাকে কে কিভাবে তেল দেয়, হ্যাঁ। এবং এখন ধরেন সামাজিক পরিসরে খুবই আলোচনা চলছে যে সংসদে নাকি প্রচুর তেল, আর সংসদের বাইরে তো তেল নেই, কিন্তু সংসদের ভেতরে তেল। মানে এইটা আসলে প্রথম আমি যাব অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকির কাছে। জি, এই যে সংসদে নাকি অনেক তেল। না, সংসদে তেল তো রূপক অর্থে বলছে কথাটা। হ্যাঁ, মেটাফরিক্যাল একদম। হ্যাঁ, এই জন্য আমি একটু আগে বলছি তেল মানি সংকট। এখন সংসদে কি সংকট আছে? সংসদের সংকট হলো এই যে সরকারি দল তো সবচেয়ে দায়িত্বশীল, তাদের উপরে লোডটা সবচেয়ে বেশি। মনে করেন এই যে যত কিছু হচ্ছে, এই যে টিকার জন্য অভাবে লোক মারা গেছে, আমরা ইউনূস সরকারকে যতই গালি দিই, এখন লোড তো নিতে হবে এই সরকারকে। হ্যাঁ, আজকে আমি শুধু জানি আজকে 8 জন শিশু মারা গেছে, লোড নিতে হবে এই সরকারকে। ফর এক্সাম্পল, এই যে 111-এর বিভিন্ন লোককে গ্রেফতার করা হইতেছে, এটা কিন্তু আলটিমেটলি কিভাবে হচ্ছে না হচ্ছে আমরা জানি না, বাট এটার দায় দায়িত্ব সরকারের। এ ধরা, গ্রেপ্তার করা, বিচার করা দায় দায়িত্ব তাদের। ওই আইসিটিতে কি করবে, দায় দায়িত্ব সরকারের। আচ্ছা, তেল নাই, তেলের সংকট মোকাবেলা করতে হবে, দায়িত্ব সরকারের। তো এই যে সংকটটা কোথায়, আপনি দেখবেন রিয়েল বক্তব্যটা পাওয়া বা সরকারের পক্ষে সবসময় কঠিন হয়। কেন বলি আমি, ধরেন এই সরকারের কিন্তু একটা আইন গোষ্ঠী আছে যারা আইনি ব্যাখ্যাটা দেয়, যে গণভোট, জুলাই সনদ নিয়ে একটা কথা উঠছে, যেটা তারা বলছিল আমরা গণভোট চাই এবং গণভোটে হাতে ভোট দিবেন, এখন মানছেন না। এইটা বইলা কি যে এটা আইনে নাই, এটা বেআইনি হয়েছে বা সংবিধানে নাই। এই যে জিনিসটা, এই জিনিসটা যদি এখন সরকার কারো কাছে ওপিনিয়ন চায় তার লয়ারদের কাছ থেকে, সেই লয়ারদের সাইকোলজি হলেই যে আমি যে সরকারকে, সরকার কি খাবে, কোন কথাটা খাবে আমার, তা নাহলে যদি আমার চেয়ার নিয়ে টান দেয়, এই বিষয়গুলা কাজ করে। এই সরকার যখন গোয়েন্দা রিপোর্ট চায় কোনো ইস্যুতে,
আপনি নিচের থেকে শুনবেন, মনে করেন মাঠ লেভেলে একটা আইসা কথা বললো এই যে মিস্টার এক্স মিস্টার ওয়াইরে হত্যা করবে, উপর দিকে আস্তে আস্তে দেখলো মিস্টার এক্স অন্য এক মিস্টার এ মন্ত্রী তার আত্মীয়, তখন আইসা ওখানে ওই এক্স বাদ হয়ে যাবে, ওগুলো এর একটা ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে, একটা খুন হতে পারে, লোকগুলা মাইনাস হয়ে গেল। এই করতে করতে যখন একদম টপের কাছে যাবে, টপ যদি বলে তোমার কাছে রিপোর্ট আসতে আসতে 3 মাস হইলো, এখনও সলভ হইলো না, এখনও হত্যার ঘটনা রয়ে গেল, মানে তখন এটা বলবে এই রিপোর্ট আসছিল, কোনো প্রবলেম নাই, সলভ। না, ওগুলো তো আলাপ কেন করে বলছি? সময় পাওয়া যাচ্ছে না। না না বলছি, তা আপনি এই তেলটা মারার মানে হচ্ছে যে সে যাতে নিজের সংকটে না পড়ে, যে ব্যক্তি সরকারকে একটা অ্যাডভাইস দিবে সরকারের ভিতর থেকে, সে যে নিজের সংকটে যাতে না পড়ে সেই ভয়ে তার পছন্দ মতো কথাটা বলাই হলো তেল। অর্থাৎ সরকারি দলের লোকও সরকারের দলকে তেল মারবে। ব্যাপার কি এরকম যে ধরেন যে একজন মন্ত্রী যখন তার দলের প্রধানকে মানে কিছু বলেন, জি। মানে সেইটাকে এরকম তেলের মতো তেল দিয়ে বলবেন। ইয়েস, অর্থাৎ উনি যখন বলবেন তখন চিন্তা করবেন যে আমার প্রধানমন্ত্রী কোনো কারণে যাতে আমার উপরে না খুশি অখুশি না হন, এইটাকে বলে তেল, এবং এতে কিন্তু সরকার সংকটে রয়ে যাবে। আজিব ভাই, আপনি মানে রাজ্জাকি ভাই একটা বললেন যে সরকার যেটা মনে করেন যে সেটা তার জন্য পজিটিভ হবে, সেটি তার মন্ত্রী আমলারা তাকে বলেন, মানে প্রধানকে। মানে আপনার কি মনে হয় যে প্রধান আসলে এই কথাগুলো শুনতে চায়? না, দেখেন, প্রধানকে বলছে যে এই স্লোগান দিও না, অমুক দিও না, তমক দিও না, কিন্তু ফ্ল্যাটারিং তো ঠিকই করতেছে, তেল তো ঠিকই দিচ্ছে। কারণ বাস্তবিক কথা হচ্ছে যে আমাদের দেশে যেটা সম্ভব, এক, আমরা জাতি গঠন করতে পারিনি, দুই, আমরা 55 বছরের পর দেশ স্বাধীন হয়েছে, গণতন্ত্রের জন্য আমরা গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক কালচার আমরা তৈরি করতে পারিনি, কোনো দলের ভিতরেও গণতন্ত্র নেই, যার ফলে এই তেল মারা। কিন্তু আপনার শুধু তেল না, দুঃখও আছে। দুঃখ হলো ধরেন ইলিয়াস আলী গুম হয়েছে, ইলিয়াসের বউ কিন্তু গুম অধ্যাদেশ বাতিলের সমর্থন করে দিছে, এটা দুঃখ না? এটা তো দুঃখ আছে। আপনি খালি খোয়েন না যে তেল মারে, তেল নিজের দুঃখ নিজে চাপা দিয়ে রাখে। কোনো ওয়াইফ কিন্তু, কোনো ওয়াইফ তার স্বামী গুম হয়ে মারা গেছে, হারায় গেছে, তার ব্যাপারে বেদনা নাই, এটা বিশ্বাস করতে রাজি না, বিশেষ করে বাঙালি মেয়ে বিশেষ করে। কিন্তু সে সেটাকেও চাপা দিয়ে অন্তত পক্ষে নেতাকে সন্তুষ্ট, ওই যে তেল মারা, তেল মারছে, এই তেল যত দিবে তত সংকট থাকবে। হ্যাঁ, তো এই তেল দেওয়া বন্ধ না হলে সংকট যাবে না। এবং তেল দেওয়ার সংকট যদি তেল দেওয়ার সংকট দূর করতে চান, তাহলে 1 নম্বর হচ্ছে জাতি গঠন করতে হবে। আমরা পারি নাই। জাতি গঠন কেমন করে দেখেন, আপনি তো ইউনিভার্সিটি শিক্ষক, আপনি দেখেন আপনার আমাদের দেশে ইংরেজি বাংলা, বাংলার ইংরেজি অমক টমক মিলে 12 প্রকার শিক্ষা ব্যবস্থা আছে, 12 প্রকার, এবং সব জায়গায় মাস্টার ডিগ্রি দেওয়া হয়। যার ফলে এই যে তার পড়াশোনা, এই জায়গায় তার স্থির মানসিকতা আছে। প্রত্যেকটা ইস্যুতে 12 প্রকার চিন্তা হয়, জাতি আর একমত হতে পারে না। এটা খুবই গুরুত্বপূর্ণ বলেছেন। এটা এক। দুই হলো, কোন দলে আপনি খেয়াল করে দেখেন, বলতে কোনো দ্বিধা নাই, ছোট হোক বড় হোক, কোন দলে কর্তৃত্ববাদ ছাড়া নাই, এক ব্যক্তিকে সন্তুষ্ট করা। প্রত্যেকটা দলে আপনি তেল না মারে যাবেন কোথায়? তাহলে তো রাজনীতি টিকবেন না। আপনি তেল মারতেই হবে, তেল মারতে হবে। আবার দেখেন বাস্তবতা হচ্ছে যে নিজের স্বামী গুম হয়ে গেছে, সে বুকে চাপা দিয়ে দুঃখ বেদনা করে ও তেল দিছে, সাপোর্ট দিছে না। জামাত ইসলাম ভাবছে যে একটা ইস্যুতে তারা বয়কট করে নাই, এনসিপি বয়কট করে ফেলছে। হ্যাঁ, যেটাতে যে তেল মারার কথা। ধরেন যে দলীয় বিবেচনায় তো বিভিন্ন নিয়োগ হচ্ছে, সেখানে শিক্ষকরা যুক্ত হচ্ছেন না, দেখতে হচ্ছে। এগুলো তো তেলের অংশ না, তেলের অংশ না, এটা দুটা বলি আমি, 2 রকম আছে এটার ব্যাখ্যা। একটা হচ্ছে ধরেন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সময় ছিল, কারো বিরুদ্ধে যদি ফৌজদারি অপরাধ হয়, তাতে চার্জশিট হলে যে কোনো লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকার নির্বাচনে মেয়র, কমিশনার তাকে স্যাক করতে পারত। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে বলল যে না, তাদের কাছে মন হলো যে তাক দিয়ে চলতেছে না, সে বাদ। যার ফলে সারা বাংলাদেশের সব লোকাল গভর্নমেন্টের মেয়র, চেয়ারম্যান সব খালাস, কুল্লে খালাস হয়ে গেল। এখন বলেন সরকার এসে কি করবে? না, এটা তো একটা খুব মজার ব্যাপার আছে। মানে এ ব্যাপারে কি রাজ্জাকি ভাই কিছু যোগ করতে চান? কোনটা? মানে না, আরেকটু বলে নেই, আপনি বুঝবেন। ধরেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে
সিনেটে ইলেকশন হলে প্যানেল হতো, ভিসি প্যানেল। তার ভিতরে প্রেসিডেন্টের কাছে রেফার করা হতো, একজনকে ভিসি বানাতো। এখন 4টে ইউনিভার্সিটিতে অ্যাক্ট আছে, অন্য ইউনিভার্সিটির নিয়োগ কীভাবে দিবে? এইভাবে না দেওয়া ছাড়া তো উপায় নাই। কিন্তু প্রশ্ন একটাই যে আপনার দলীয় লোকরে নমিনেশন দিয়েছেন, ওখানে ভিসি বানিয়ে দিয়েছেন, ওখানে নিরপেক্ষ দলীয় ঝান্ডা ধরেন উড়ানোর আমি লোক। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মফিজউদ্দিন আহমেদকে প্রথম সায়েন্টিস্ট, তিনি আপনি বলতে পারবেন কোনো ফিলোসফিতে বিশ্বাস করতে পারতো না। জিল্লুর রহমান সিদ্দিকী ছিল, আমি পেয়েছি। প্রফেসর রকিব ছিল, তারপরে ডক্টর সৈয়দ আলী হাসান ছিল, ডক্টর এমানুল হক ছিল। এদেরকে দূরবীন দিয়ে দেখতে হতো যে এরা কোনো ফিলোসফিতে বিশ্বাস করে না, আমরা বুঝতাম। হ্যাঁ, কিন্তু ওইটা তো ছিল একটা। প্রশাসনে চেয়ারে বসে 100% প্রফেশনাল। আমার কথা হচ্ছে পলিটিক্স করুক, আমেরিকায় আছে না, যে সরকার আছে সেই সরকার বিচারপতি পর্যন্ত নিয়োগ দেয়, কিন্তু চেয়ারে বসার পরে মানে 90 পরবর্তী যে সংস্কৃতিটা হয়েছে সেটা তো তেলের সংস্কৃতি হয়েছে না, তেলের সংস্কৃতি হয়েছে, কিন্তু ওই যে মূল প্রশ্ন হচ্ছে আমরা জাতি গঠন করতে পারিনি। আমি রাজ্জাকি একটা ভাই, পত্রিকায় মানে ছিলাম। কিছু যোগ করতে চান এখানে? না না, আপনি সেটা তো আমি ঠিক আগেই আছে। বললাম, হ্যাঁ। যত তেল এক তেলের অভাবে দেশ অচল হবে, তত ভাজা ভাজা। আর এক তেলের অভাবে সংকট তৈরি মানে হবে। আর কি রাজ্জাকি ভাইয়ের কথা যদি বুঝে থাকি এবং আজিজ ভাইও যা বলছেন, আমরা যতই তেল বেশি দিব ততই সংকট। মাছ ভাজা ভাজা হবে। সংকট আমরা এই বিষয়ে আবারও আলোচনায় ফিরবো। একটা নিচ্ছে ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান। ফিরে এলাম আবার চলমানে। আমরা তেল বিষয়ক আলাপে ছিলাম। আমরা সংসদে তেল খুঁজেছি কিছুক্ষণ আগে, এখন আমরা খুঁজব বিরোধী দল কি সংসদে আর তেল খুঁজে পাচ্ছেন না, যেই কারণে রাজপথে চলে এলেন। আমি যাব প্রথমে আজিজ ভাইয়ের কাছে, কারণ একটা 18 এপ্রিল থেকে বিরোধী জোটের রাজপথ কর্মসূচির ঘোষণা হচ্ছে। আপনার কি মত যে এই এখন কি রাজপথে তেল খুঁজে পাওয়া যাবে, রাজনৈতিক তেল? ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এখন যে আমরা এই যে তেল মিলে যা বললাম, সমস্যাগুলো বললাম, এই যে জ্বালানি তেল, সংসদে কিন্তু এই আলোচনা নাই। এটা তো ফাঁক দিয়েও আলোচনা হতে পারতো, নাই। একদম। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূস সাহেব 133টা অধ্যাদেশ জারি করেছে, যদিও প্রেসিডেন্ট বলেছে অনেক অধ্যাদেশ সে জানে না, স্বাক্ষর করে নাই। আমি সেটা বাদই দিলাম। 133টা অধ্যাদেশ যদি আপনি পাশ করতে চান, লিখতে চান, ওখানে প্রত্যেকটা মিনিস্ট্রিতে কিন্তু একটা ড্রাফটিং সেল আছে, হয় ডেপুটি সেক্রেটারি নাহলে জয়েন্ট সেক্রেটারি ওটার প্রধান। না, একটা সংশোধনী আছে আজিজ ভাই, মানে সংসদে আলাপ তুলেছিলেন একজন স্বতন্ত্র সদস্য ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, খেয়াল করি নাই, যাই হোক, ভালো উনি বললেন। হচ্ছে তেলের আলাপও করেছেন, হামের আলাপও করেছেন। হ্যাঁ, তাকে ধন্যবাদ। আমি বলি যে ধরেন 133টা যদি আপনার অধ্যাদেশ ড্রাফট করতে হয়, ড্রাফটিং, মিনিস্ট্রি ড্রাফটিং, কোনো এক্সপার্ট কিন্তু করে নাই, আমলা করেছে, আইন আমলারাই ড্রাফট করে। তো সেটা তো অবশ্যই আপনার আইনজীবী যারা আইন বোঝে, এই যে রাজ্জাকি ভাইয়ের মতো, তার কাছে আসতে হবে। তো নাহলে তো আইন প্রস এন্ড কনস বুঝবে না। তো আইনটা তো আজকের দিনের জন্য ওখানে, আইনটা তো চলমান থাকবে, তাই না? এখন 133টা অধ্যাদেশ যদি ড্রাফট করে থাকে, আমি হিসেব করে দেখেছি 4.36 প্রত্যেক দিন জারি করতে হয়েছে, প্রত্যেক দিন। তাহলে একদিনে কিন্তু রেকর্ড হয়েছে 25টা হয়েছে। হ্যাঁ, তো এইটা জাস্টিস হয় নাই। অর্থাৎ ওই আইন প্রত্যেকটা ইভ্যালুয়েট করা, যাচাই বাছাই করা দরকার। কারণ আমলা, জুনিয়র আমলারা এটা ড্রাফট করছে, এটা কিন্তু আমাদের প্রত্যাশা পূরণ হয় নাই। এখন আমরা বলবো যে হুবহুব সব বাস্তবায়ন করে দেন, এটা হলে হবে না। তো অবশ্যই করতে হবে। 1, 2 হলো, ধরেন এই 133টা অধ্যাদেশ আপনি সংসদে ওপেন গঠনমূলক আলোচনা করে আপনি এটা পাশ করবেন। তাও গুণ করে দেখছি, প্রত্যেক দিন এই 1 মাসে তো সংসদ, এই সংসদে 133টা ভাগ করেন, এক দিনে কতগুলো পাশ করতে হবে, তাহলে তো দেখারই সুযোগ নাই। তাহলে তো আসলে আর আজান দিয়ে পাশ করে দেন, তা আইন তো এটা বুলশিট হবে, আইন তো হবে না। সুতরাং প্রত্যেকটা আইন অবশ্যই যাচাই বাছাই, বিচার বিবেচনা করতে হবে। সেখানে একটা দেখেন, বিশেষ সংসদীয় কমিটি করেছিল এই অধ্যাদেশগুলো স্ক্রুটিনি করার জন্য। সেটাতে জামাতও ছিল, বুঝছেন? 5-7
হ্যাঁ 5-7, হ্যাঁ 5-7, মানে সদস্য ছিল 5 জন 7 জনের। 7 জন ছিল আর 5 জন ছিল। এখন সেখানে কিন্তু যেদিন ওই আপনার বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী উত্থাপন করে যে স্পেশাল কমিটি এগুলো যাচাই বাছাই করবে, তখন কিন্তু জামাতের আমির বিরোধী দলের নেতা বলছিল ঠিক আছে করেন, কিন্তু আমাদের অর্ধেক অর্ধেক রাখেন। এটা একটা অবাস্তব প্রস্তাব না? অর্ধেক মানে কি সদস্য? মানে ওই স্পেশাল কমিটির সদস্য 50-50 রাখা, সে জায়গায় তো কাছাকাছি রাখছে 7-5। আমার কথা হচ্ছে এইটা ওই কমিটিতে যায়, কমিটিতে আলোচনা হয়, সব হয়, কিন্তু সংসদে আসে বেসুরো কথা। কমিটি তো জামাতের প্রতিনিধি 5 জন আছে। এখন একদিন বয়কট করলো, জামাতের আমির বলল যে সমঝোতা হয়েছিল সে কথা রাখলো না। সমঝোতাটা আমারও একটা প্রশ্ন, যে সমঝোতাটা কি? সমঝোতাটা কি? সমঝোতা সরকারি দলও বলে না, বিরোধী দলও বলে না। দেখি আমরা আইনজীবী হিসেবে রাজ্জাকি ভাই এই সমঝোতার কথা জানেন কিনা? শুনেন, না সমঝোতাটা এগুলো তো কোথায়, সবই কি? জানা ঘটনা যেটা বললেন, কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। আপনি ধরেন 133টা যে অধ্যাদেশ, হ্যাঁ, এর ভিতরে তো 16টা বাদে অলমোস্ট সবই ধরে নেন পাশ করা হয়ে গেছে, ঠিক আছে? এই 16টার ব্যাপারে আপনার অজুহাত কি? আমরা আরো পোক্ত কইরা আনবো, সহজ বাংলায় যদি বলি আরো পোক্ত কইরা আনবো, মানে আরো সুন্দর কইরা আনবো। আমি এইখানে আমার দ্বিমত, এই কারণে দ্বিমত যে আপনি তো একটা খারাপ কি পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এসে একটা সরকার গঠন করছি, প্লাস পার্লামেন্টটা যাতে প্রাণবন্ত থাকে। তো ওই কথা বলতে গেলে তো নির্বাচনের আগে গণভোট, সেটা আপনাদের সমর্থন ছিল, আপনাদের নেতা দলনেতা টপ যিনি তিনি বলছেন হাতে ভোট দিন, এখন আপনি মানছেন না। এটা কিন্তু চরম অন্যায় বলবো। কেন আমি বলি এই কথাটা, বইলে ওখানে যাচ্ছি। একটা কথা আছে আইনে, যা করা অনুচিত ছিল সেটা যদি করা হয় এবং সবাই মেনে নেয়, তার ভিত্তিতে করে, সেটা বৈধ। এটাকে বলে ফ্যাক্টাম ভ্যালেট, ফ্যাক্টাম ভ্যালেট। এটা আমার বানানো, এটা ল্যাটিন ওয়ার্ড, এটা আইনের কথা। যেটা করা অনুচিত ছিল, আপনারা যেহেতু বারবার আইনের কথা বলেন, তাহলে করা অনুচিত ছিল, কিন্তু যেহেতু সর্বসম্মতিক্রমে মেনে আসছেন, সেটা বৈধ এবং আইন আকারে মানতে হবে। এইবার আসেন যে জায়গাটায় আমরা ছিলাম, আপনি ভাইটাল যে জায়গায় টার্নিং পয়েন্ট হবে, যেই জায়গাগুলো দিয়ে আমার দেশে একটা আমূল পরিবর্তন আসবে, যেই পরিবর্তনটা আমরা চেয়েছিলাম, তার ভিতরে ধরেন গুম কমিশন অধ্যাদেশ, তার ভিতরে মানবাধিকার কমিশন অধ্যাদেশ। আপনি দেখেন একযোগে পুরা মানবাধিকার কমিশনের যারা আছে সবাই পদত্যাগ করলো, মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাদ দিয়ে কি করলো, 2009-এরটা পুনর্বহাল করলেন আপনি। তা আপনি বিশ্বাস করেন জিনিসটা কেমন হলো? তো এটা তো দৃশ্যমান, যেটা একটা এক্সাম্পল, এটা একটা বার্তা তো দিল। কিচ্ছু করতে পারেনি তারা একটা বার্তা তো দিছে যে এটাকে এইভাবে করা হয়েছে। এখন আসেন আপনি পোক্ত করে আনবেন, পরের ব্যাপার। পার্লামেন্টটা 5 বছরের জন্য আমি ধরে নিব, আপনি তো এইটাকে অধ্যাদেশটাকে আইন করেন, আপনার কাছে অপশন আছে, অ্যামেন্ডমেন্ট এনি টাইম আনতে পারেন, এবং 2/3 মেজরিটি আপনার আছে এনি টাইম। আপনি এখন অধ্যাদেশটাকে আইন বানায় ফেলেন না, সমস্যাটা কোথায়? অনেক সমস্যা দূর হয়ে যায়। সেটা যদি আপনি ইন্টেনশনালি, এটা যদি শুরুতেই আপনি জিয়ে রাখেন, মানে শুরুতেই যদি তৈরি করে ফেলেন, এটার কৈফিয়ত কি? এটার কি কৈফিয়ত আছে? এখন আসেন, আপনি জুলাই সনদ বাস্তবায়ন করাটা একটা বিশাল ব্যাপার, এদের দরকার। আমাদের তো পরিবর্তনটার সাথে জুলাই সনদ, গণভোট, এটা খুবই খুবই জরুরি। কিন্তু এখন বিরোধী দল যদি মাঠে যায়, আলটিমেটলি আন্দোলন করে, কি হবে? কি সেটা হচ্ছে আমার মতো সাধারণ লোক না, খুবই বলতেছি। চিন্তায় আছে যে জনদুর্ভোগ বাড়বে। না, এই যে আপনি মাঠে গিয়া হবেটা কি, এখন এই যে মাঠে গিয়া হবেটা কি, এইটা যদি 2/3 মেজরিটি পাওয়ার পর আপনি চিন্তা করেন যে কিছুই করতে পারবে না, এটা চিন্তা করলে আপনার অন্য কথা। মাঠে গিয়ে করবে কি, এটা আপনি ভাববেন কেন? আপনি প্রধানমন্ত্রী বা সরকারি দল, সবার দায়িত্ব তো আপনার উপরে। বিরোধী দলের যারা এমপি, তাদের ট্যাক্সও আপনি নেবেন, তাদের সুবিধা অসুবিধাটা আপনি দেখবেন। যদি তাই হয়, তারা মাঠে কেন যাবে? মাঠে যাওয়া থেকে বিরত রাখার জন্যে, পার্লামেন্টটাকে সচল রাখার জন্যে, চলমান রাখার জন্য, বাইরে যাতে না যায়, সে দায়টা আপনাদের। আর যদি মনে করেন তারা বাইরে যাবেই, আমার ভাই পার্লামেন্টে কি হবেটা কি? আমার তো এই পার্লামেন্টে কোনো ফাংশন নাই। তো তার মানে বলতে পারি যে আমরা পার্লামেন্ট আস্তে আস্তে ফেল করার দিকে যাচ্ছে। হ্যাঁ, আপনি বলেন না পার্লামেন্টের ফাংশনটা কোথায় আমার? আপনি কালকে বিরোধী দল গেল না, 90 ওয়ার্কিং ডে,
88 দিন পরে এসে পার্লামেন্টে বসবে, একটা তর্কের খাতিরে বলছি। মেম্বারশিপও রইল, সবই রইল, কিন্তু পার্লামেন্ট অচল রইল। এই যে পার্লামেন্টে এটা তো আমরা আগেও দেখেছি। না, আগেও দেখেছেন, আমরা তো সেই পরিবর্তনটা চেয়েছিলাম। তা সেই পরিবর্তন হইলে আমরা তো কোনো অ্যাঙ্গেলে দেখতেছি না গণতান্ত্রিক সরকারের গণতান্ত্রিক রূপটা তো আমরা কোথাও দেখছি না। যেমন ধরেন, আপনি যে সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করলেন, 1 2 জন করেননি, 11 জন। তারপরে জেলা পরিষদের চেয়ারম্যানও নিয়োগ করলেন। আপনি নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার, আপনি গণতান্ত্রিক সরকার সব একেবারে এমন পদ্ধতিতে যাচ্ছেন, কোনো নির্বাচনের নামগন্ধ নেই। আপনি আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেন, সরকার হিসাবে প্রাসঙ্গিক আসতেছে, আপনার সরকারি সব জেলায় একটা করে জেলা স্কুল আছে না? না রাজীব, একটা ব্যাপারে মানে আপনি যেটা বলছেন সেটা কি রিভার্স করে ভাবা যেত কিনা, মানে আমার এটা জাস্ট একটা কিউরিওসিটি, যে যেমন ধরেন 113টা তো একদম নির্দ্বিধায় মানে এই সরকারি দল নিয়ে এসছে, এখন ধরেন যে 16টা সেইটার উপরেই আরো আলাপ আলোচনা, মানে আরো বিরোধী দল আরেকটু সহনশীল হতে পারতেন। সহনশীল মানে কি বলেন না, সহনশীল মানে কি? আরেকটু আলাপ করা, কারণ এগুলো বাতিল করেনি। না, বাতিল করেনি, কথাটা ওখানে না তো। আপনি যেগুলো পাশ করে ফেললেন সেটা কোনো ইফেক্ট পাইছেন আপনি? না, সেটা তো এত তাড়াতাড়ি তো না, আপনি কোনো ইফেক্ট নাই তো ওইটার। যেগুলো পাশ করানো সেটা কোনো ইফেক্ট নাই। ইফেক্ট যেমন গুম কমিশন, এটা বিরাট অধ্যাদেশ, এটা বিরাট ইফেক্ট। এখন আপনি যদি বলেন যে রাষ্ট্রদ্রোহী হিসাবে একটা লোকের আটক রাখা যাবে, তাহলে পিছের সরকার যদি বলে একই কথা, অপরাধটা কোথায়? আপনি বলে তো টার্নিং পয়েন্ট বিচার বিভাগের বিচারক নিয়োগটা বিচারকরা করবে, এই ছিল বিধান সহজ বাংলায়। সেটা নিয়ে আসলাম আমার কাছে। তার মানে আমি যখন বিচারকের পাশ দিয়ে হাঁটবো, নির্বাহী বিভাগের কাছে অনেক কিছু ফেরত না, আমি নির্বাহী বিভাগের লোক যখন হাঁটবো, তখন বিচার বিভাগের লোক ভাববে উনি আমার নিয়োগকর্তা। এটা আমরা চাই নাই। হ্যাঁ, এটা একদমই। তো আপনি এটা ঠিক করবেন কেন? 2/3 মেজরিটি পাওয়ার পর দেখবেন আইনের উপরে খুব ডিপেন্ড করে। কিরকম জানেন? হ্যাঁ, আদালতে যেতে পারে, আদালতের এখতিয়ার আছে, আদালতের সিদ্ধান্ত, এবং আদালতের কনফিডেন্ট থাকে তারা। কেন? তার মানে কি ফলাফল তার কাছে আসবে সেই জন্যে? তাহলে এত কনফিডেন্স আদালতের উপরে কেন? বিগত 16 বছর তো এদের কারো আদালতের উপরে কনফিডেন্স ছিল না। আজকে 2/3 মেজরিটি পাওয়ার পর আপনাদের আদালতের উপরে কনফিডেন্স গ্রো করেছে। এই কারণে করেছে যেহেতু বিচারক নিয়োগ অধ্যাদেশটা আমি বাতিল করতে পেরেছি, তাই কনফিডেন্সটা বেড়েছে। আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি, এই বিচার নিয়োগের অধ্যাদেশটাকে আইনি রূপ দেখ, তারপর দেখি এইভাবে বলে। রাজ্জাকি ভাই অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছে। আজিজ ভাই, আমরা আপনার কাছে আসব, কিন্তু ছোট্ট একটা বিরতি নিব। বিরতি নিয়ে আমরা আবারও ফিরে আসব। দেখতে থাকুন চলমানের সাথেই থাকুন। ফিরে এলাম আবার চলমানে। আমরা যে আলোচনায় ছিলাম যে আমাদের বিরোধী দল 18 এপ্রিল থেকে সংসদের বাইরে চলে আসছেন তাদের দাবি দাওয়া নিয়ে এবং কর্মসূচি নিয়ে, এবং একই সাথে আমরা একটা প্রশ্নেরও মানে উত্তর খুঁজছি, তা হচ্ছে জনদুর্যোগের পথে কি আমরা আবারও হাঁটছি? আমাদের মতো সাধারণ লোকদের কি দুর্যোগ আবারও বাড়তে যাচ্ছে আজিজ ভাই? আর সাথে মানে রাজ্জাকি ভাই যা যা বলেছে, না দেখেন, মেজর কয়েকটা অধ্যাদেশ সেটা টাইম বার্ড হয়ে গেছে, বাতিল কিন্তু হয় নাই। বাতিল 4টে হয়েছে, আর বাতিল হয় নাই 16টা আটকা পড়ছে আমি বলবো। অর্থাৎ এই সংসদের 30 দিনের ভিতরে এই অধ্যাদেশ সবগুলি পাশ হওয়ার কথা ছিল। আমি আগেই বলেছি 30টা সবগুলো ফেরেস্তা না সংসদে, এগুলো তো গুতোগুতি এর ঠেক দেওয়ার জন্যে। 133টা অধ্যাদেশ কীভাবে পাশ করবে বলেন? ড্রাফট করছে একটা ডেপুটি সেক্রেটারি, এগুলো ভেরিফাই করতে পারে। সবচেয়ে বড় কথা আপনি দেখেন, এই যে দুর্নীতি দমন কমিশন, এটা টাইম বার্ডে পড়ছে। জাতীয় মানবাধিকার কমিশন, গুম কমিশন, গণভোট আদেশ, এই সব 20টি অধ্যাদেশ আটকা পড়ছে। আমার সরকার কি নির্বাহী বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? না, এটা হচ্ছে কি আমার বক্তব্য, আমি আগেও বলার চেষ্টা করছি যে এগুলো আইন হবে, অধ্যাদেশ পাশ মানে আইন হবে। আইন খেলু কথা না, যা ইচ্ছে তাই পাশ করে দিবেন তা তো হবে না। এটা অবশ্যই বললেন যে এটা তো অ্যামেন্ড করতে পারবে আবার।
5 এমন বছর। এখন এমন করলে বা আপনার ব্যথা কি? রাস্তায় যেতেছেন চান, আইনি তো হয় নাই, এখন না করলে তো আইনি হলো না না। আবার তো আইন করে আবার সেই- সংশোধন না, উঠবে, আবার এখন- সংশোধন এখন উঠবে। এটাকে আইন করার মানে হচ্ছে 30 দিন পরে আপনি পরে- আইন সংশোধন করবেন। না, এখন তো আইনই হয় নাই। তখন আইন সংশোধন করবে না, তখন আবার রাস্তায় যাবে। বাংলাদেশের ইতিহাস সংবিধানের মতো জিনিস হ্যাঁ, 17 বার amendment কেন হয়েছে। আইন করে 17 বার করবে? 17টা মেজর করছে, কেন যার লাগবে যার 17 বার অনুকূলে তাইলে? করছে, যার যার অনুকূলে করছে। এখন এখানে যেগুলো করছে, ধরেন এই যে বলেন ইয়ে আছে সচিব আইন বিচার বিভাগের কথা বলে, বিচার বিভাগে উনি জানেন তো 116 অনুচ্ছেদে বলা আছে, সব বলা আছে যে সুপ্রিম কোর্ট তার অধস্তন ম্যাজিস্ট্রেট বিচার বিভাগের প্রমোশন ট্রান্সফার সব করবে, কিন্তু প্রেসিডেন্টের সাথে পরামর্শ একটা নোক্তা লাগায় রাখছে, বাস পারে না, গেল। এখন সচিবালয় করবে, সচিবালয় তো অলরেডি অ্যাক্টিভ, অলরেডি হয়ে গেছে। তো এখন এই অধ্যাদেশটা আবার বলছে যে দুর্বলতা আছে, এগুলো সংশোধন করে এই অধ্যাদেশ 20টা আবার নেক্সট সেশনে উপস্থাপন করা হবে। 1 মাস পরের আগে 90 দিনের সেশন করবে। এখন বললে রাজাকে বললো 90 দিন পর্যন্ত যদি অ্যাবসেন্ট থাকে কেউ, তাহলে তার মেম্বারশিপ থাকবে। হ্যাঁ থাকবে, 90 দিনের বেশি গেলে মেম্বারশিপ থাকবে না। বিএনপি যাবে, জামাত যাবে না, এনসিপি যাবে না, তাদের মেম্বারশিপ বাদ হয়ে যাবে, বা ইলেকশন হবে ওখানে, সমস্যা কি? না তাহলে তো আবার সে পুরনো সাইকেল পুরানো সার্কেল তো হচ্ছে, কারণ হচ্ছে আমি আপনাকে বলি নাই, আপনি বলেন 2/3 মেজরিটি একটি দল পেয়েছে, সেখানে আপনার তার 7 জন, আপনার 5 জন আছে, সেই কমিটির মাধ্যমে অধ্যাদেশগুলো আসে। আপনি এখানে কোন সমঝোতা হয়েছে, কথা রাখলো না, বলেন না কেন? আপনি রাস্তা গেলেন, আপনার কেন রাস্তা গেলেন আমি জানি না কেন, বলে যে ফেসিবাদের দিকে মুভ করতেছে। আপনার সমঝোতাটা কি হয়েছিল বলেন না কেন আপনি? হ্যাঁ, এটা আসলে আমরাও খুঁজতেছিলাম রাজ্জাকি ভাই, আপনার কি কোনো ধারণা আছে সমঝোতাটা কোথায় হলো, কি নিয়ে হলো? আমার সমঝোতা কি সেটা তো ডিসক্লোজ না করে আমরা কেমনে জানবো? আপনি Disclose কোনো পক্ষেই করেন না। আপনি যখন এতগুলা মেয়রকে বা সিটি কর্পোরেশন বসাই দিতে পারতেছেন, কিসের বলে বসাইলেন? নির্বাচনের কি সবাই পাস করতে 100 ভাগ আপনি নিশ্চিত? তো এটা যদি বসাইতে পারেন, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ লাইক, বিকজ ইউ হ্যাভ গট 2/3 মেজরিটি। আমি আবারও বলছি, বাংলাদেশের ইতিহাস 55 বছরের ইতিহাস, 2/3 মেজরিটি মানে সব আইনের ঊর্ধ্বে, সিম্পল। এবং যে ব্যাখ্যা ওখান থেকে দিবেন, দ্যাট ইজ ফাইনাল, বিকজ আই এম দ্য বস। না সরকার মানে একজন মাননীয় মন্ত্রীও বলেছেন যে ট্রফি লন্ডনে দিয়ে আসা হয়েছে। সেই বিতর্কে আমি যাচ্ছি মানে না। এটা কি সমঝোতা? আমি সিম্পল বুঝি, 2/3 মেজরিটি পাওয়ার পর বাংলাদেশে সবাই আইনের ঊর্ধ্বে উঠে যায়। তা না হলে আপনি দেখেন যেই ব্যাখ্যা আমরা পাচ্ছি সংবিধান নিয়ে পার্লামেন্টে, আপনি নিজে মাঠে ঘুরে ঘাড়ে সবাই দেখেন। কিন্তু আজিজ ভাইকেও বলবো ঘুরে ঘেরে এত দেখুন যে দ্রুত আসলে প্রতিক্রিয়াটা কি। এত কষ্ট করে একটা নির্বাচনের ভিতর থেকে একটা সংসদ হলো, এত দ্রুত সেটাই মানে তো বলছি। মাঠে চলে যাওয়াটা কতটা রাজনৈতিক প্রজ্ঞার বিষয়? না মানে মাঠে শোনেন, সংসদে গণতন্ত্রে যেটা রাজ্জাকি ভাই আলাদা করে দেখতেছে, বিরোধী দল এবং সরকারি দল ডান হাত আর বাঁ হাত, বিরোধী দলের দায়িত্ব আছে। আমার কথা হচ্ছে ওখানে সংসদীয় কমিটি করেছে, বিশেষ কমিটি, সেখানে 7 জন, জামাতের রাখছে 5 জন। জামাত কিন্তু এনসিপি ভাগ দেয় নাই, কাউকে ভাগ দেয় নাই, তারা 5 জনই রাখছে। তা আপনি বললেন না কেন সমঝোতাটা কি? এটা তো আসলে মানে এটা তো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনি খুবই গুরুত্বপূর্ণ সংসদ point। বয়কট করতে পারে, গণতন্ত্রে বয়কট করতে পারে, তারা মাঠেও যেতে পারে, সমস্যা নাই, মিটিং করুক, শান্তিপূর্ণভাবে মিছিল করুক। ঠিক আছে, যদি আমরা- ধরেন শান্তি, যদি দেখা যায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, তখন অনেক যন্ত্রণা আছে বলে দিলাম, তখন গরম পানি আছে, সাউন্ড গ্রেনেড আছে, টিয়ার সেল আছে, গুলি আছে, জেল আছে, অনেক কিছু আছে, অনেক কিছু। তারপরে আবার আইন করছে না, বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধ বহাল রেখে সন্ত্রাস দমন আইন করা হয়েছে না? তাহলে কি আমরা কি মানে আজিজ ভাই মানে এটা ওপেন এন্ডেড আইন। আমাদের সময় প্রায় শেষ। ধরেন আপনার শেষ এটা ধরেন যদি 100 বলেন। বছর পরে আওয়ামী লীগ ফিরে আসলো, সে তো বিএনপিকেও নিষিদ্ধ করতে পারে। আবার বিএনপি যে রাস্তায় গেল না, তাফালিং করলে বিএনপিও তাকে তাহলে নিষিদ্ধ কি করতে রাজ্জাকি পারে। ভাই আমরা কি আবার পুরনো সেই সার্কেল, সেখানে ওই যে গ্রেনেড যেটা বলতেছে, আমরা মানে এই- টিয়ার সেল, আমাদের এই তারপরে হচ্ছে কথাগুলো গরম পানি। আমার কাছে মনে হয় কি জানেন, পার্লামেন্ট যেমন নিষ্ক্রিয়, আমাদের এই আলাপগুলোর এফেক্টটাও নিষ্ক্রিয়। এটা কি হবে কি, সেই আগের ধারাই তো আমরা যাচ্ছি। আমরা তো আসলে মানে যাতে তারা তো শুনে আপনি দুই তো- পক্ষ একটু সমঝোতা আপনি আসে। সব বাদ দেন না, আপনি একটা জায়গা থেকে বিচার বিভাগের সচিবালয়টা হয়ে গেছে, এই একটা জায়গা আমরা ছাড় দিই, তাদেরকে স্বাধীন করে দিই, আপনি দেখবেন কারো কনফিডেন্স থাকবে না কোর্টের উপরে, তখন কারো কনফিডেন্স থাকবে না, কারণ কি জানি কি হয়। আর এখন কনফিডেন্স থাকার কারণ কি? কারণ সচিবালয়টা আমি
বন্ধ করে দিলাম, নির্বাহী বিভাগের অধীনস্থ চলে আসলো, আমি হাঁটবো, সবাই ভাববে আমি নিয়োগকর্তা, ব্যাস শেষ। ওকে, খুব সুন্দর করে বললেন রাজ্জাকি ভাই, আজিজ ভাইও একদম সুন্দর করে ব্যাখ্যা দিলেন। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আসলে যেই কথা দিয়ে শুরু করেছিলাম, তেল গেল ফুরায়া, তাহলে কি গণতন্ত্রের তেলও ফুরিয়ে যাওয়ার পথে? আমাদের সংসদও কি তবে অকার্যকর হওয়ার পথে এবং রাজপথ কি আবারও পুরনো পথে ফিরে আসবে? আমরা আসলে কোন পথে যাচ্ছি? আমাদের এটা খুব সহনশীলতার সাথে ভাবতে হবে, কারণ এই অর্জন অনেক রক্তের বিনিময়, আমরা এটা ভুলে গেলে চলবে না। চলমানের সাথে থাকুন, দেখতে থাকুন, এবং আগামী সপ্তাহে রবিবার আমরা আবারও ফিরে আসছি। ধন্যবাদ সবাইকে।